বীজগণিত বীজগণিত বা অ্যালজেব্রা বলা হয়, ইংরেজিটা হচ্ছে অ্যালজেব্রা, এ এ এ এল জে ডি বি আর এ, এ এল জে ডি বি আর এ, অ্যালজেব্রা। এই বীজগণিতের আরেকটি নাম হলো অব্যক্ত গণিত। অব্যক্ত গণিত কেন বলা হচ্ছে অব্যক্ত গণিত? এর আরেকটি নাম হলো অব্যক্ত গণিত। বীজগণিত আর পাটিগণিতের মূল যে পার্থক্য সেটা হলো যে আমরা পাটিগণিতে দেখে থাকি যখনই কোনো কিছু অঙ্ক করতে দেওয়া থাকে সেক্ষেত্রে পাটিগণিতে নানান ডিজিট দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকে, যেমন 1 2 3 4 5 এগুলো কিসে থাকে? পাটিগণিতে দেওয়া থাকে। কিন্তু বীজগণিতে কোনো সংখ্যার নির্দিষ্ট মান দেওয়া থাকে না। কোনো সংখ্যার নির্দিষ্ট মান দেওয়া থাকে না। তাহলে নির্দিষ্ট মান যদি না দেওয়া থাকে তাহলে কি দেওয়া থাকে? বীজগণিতে আমরা নানান সাইন বা সিম্বল দিয়ে কাজ করে থাকি, নানান সাইন বা সিম্বল দিয়ে। তাহলে বীজগণিতে কি দিয়ে কাজ করি? সিম্বল, সিম্বল দিয়ে অঙ্ক করতে হয়, সিম্বল দিয়ে অঙ্ক করতে হয়। কেমন ভাবে সিম্বল দিয়ে অঙ্ক করতে হয়? সাংকেতিক চিহ্ন হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করি? সাংকেতিক চিহ্ন হিসেবে আমরা স্মল লেটার, ইংরেজি স্মল লেটার, ইংলিশ স্মল লেটার, ইংলিশ স্মল লেটার এ টু জেড এর মধ্যে যে কোনো একটাকে আমরা ব্যবহার করি। এ টু জেড এর মধ্যে যে কোনো একটাকে আমরা ব্যবহার করি, ঠিক আছে? এ টু জেড, এ টু জেড যে কোনো একটা আমরা জিনিস ব্যবহার করব। এবার কিভাবে করা হয়? ধরো বলা থাকলো তোমাকে যে এই যে এ টু জেড, এই এ টু জেড এর নানান জায়গায় নানান মান হতে পারে, নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে না বলে এই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এদের নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে না বলে এদেরকে বলা হয়ে থাকে কি? অব্যক্ত গণিত। বোঝা গেছে? আমরা পাটিগণিতে কি বলি? পাটিগণিতে বলি আমার কাছে 100 টাকা আছে, হলো। আর বীজগণিতে আমি কি বলতে পারি? আমার কাছে x টাকা আছে। তাহলে এই x টাকার মানটা আমি যেখানে যা খুশি বসাতে পারি, ঠিক আছে? তবে অঙ্কের ক্ষেত্রে তোমাদের যে নানান অঙ্ক দেবে সেক্ষেত্রে x টাকার মানটা কি করা থাকবে? বলে দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এখানে x টাকা বলতে পারি, কেউ বলতে পারি y টাকা, কেউ বলতে পারি a টাকা, কেউ বলতে পারি m টাকা, কেউ বলতে পারি p টাকা, কেউ বলতে পারি z টাকা। বোঝা গেল? এইবার শুধুমাত্র পার্থক্য কি? এই দুটো জিনিসের পার্থক্য। বীজগণিতে আর পাটিগণিতে, পাটিগণিতে আমরা যেমন ভাবে কি করে থাকি? যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি, বীজগণিতেও সেরকম ভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। আর আলাদা কিছুই নেই, শুধুমাত্র এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিসের মধ্যে করতাম? সংখ্যার মধ্যে। আর এখানে আমরা কিসের মধ্যে করব? চিহ্নের মধ্যে, মাধ্যমে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পার্থক্য, আর তেমন কিছুই পার্থক্য নেই। এইবার এখানে বীজগাণিতিক নিয়মে, এই বিরাজ কথা বললে কিন্তু মুশকিল, প্রথম থেকে বীজগাণিতিক নিয়মে
আমরা কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, কিভাবে গুণ করব, কিভাবে ভাগ করব, সেটা আমাদেরকে জানতে হবে। চারটে প্রক্রিয়া গণিতের চারটে মেইন প্রক্রিয়া কি? গণিতের প্রক্রিয়ার মধ্যে কি হচ্ছে? চারটে হচ্ছে কি? চারটে প্রক্রিয়া, একটা যোগ, একটা বিয়োগ, আর একটা গুণ, আর একটা হচ্ছে কি ভাগ। বীজগণিতে এই যোগ আর বিয়োগের ভূমিকা প্রচুর, বিশেষ করে এই বিয়োগের ভূমিকা প্রচুর। এই যোগ আর বিয়োগকে বীজগণিতের নিয়মে বলা হয় ভেদ চিহ্ন। কি চিহ্ন বলা হয়ে থাকে? ভেদ চিহ্ন। ভেদ চিহ্ন, ভেদ চিহ্ন। তাহলে যোগ ও বিয়োগকে ভেদ চিহ্ন বলে। ভেদ মানে কি গো? আলাদা করা। ইয়েস, ভেদ মানে হলো কি? আলাদা করা। আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেয় প্লাস আর মাইনাস, এই দুটো আমাদের মধ্যে কি করে দেয়? বিভেদ তৈরি করে দেয়। এই জন্য এই দুটো চিহ্নকে আমরা কি বলে থাকি? ভেদ চিহ্ন বলে থাকি। বোঝা গেল? এবার এই দুটো চিহ্ন নিয়ে আমরা কাজ করব। এবার আমরা যে প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগ প্রক্রিয়া। যোগ, বীজগাণিতিক যোগ। এই মন দিয়ে দেখো, বীজগাণিতিক যোগ। বীজগাণিতিক যোগের মধ্যে আগে আমাদেরকে দুটো রাশি জানতে হবে, একটা হচ্ছে ধ্রুবক রাশি আর একটা হচ্ছে চলরাশি। বীজগণিতে দুটো রাশির কথা বলা হয়, একটা হলো ধ্রুবক রাশি আর একটা হলো চলরাশি। চলরাশি আগে ধ্রুবক, ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি কোনগুলোকে বলা হবে? কনস্ট্যান্ট ইউনিট। কনস্ট্যান্ট ইউনিট। ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি মানে হচ্ছে যাদের নির্দিষ্ট মান আছে। নির্দিষ্ট মান আছে যাদের, যাদের নির্দিষ্ট মান আছে। কাদের নির্দিষ্ট মান আছে? 1 যদি বলি, এর নির্দিষ্ট মান আছে। 5 নির্দিষ্ট মান আছে, আছে তো। 4 নির্দিষ্ট মান আছে। তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 যে কোনো স্বাভাবিক সংখ্যা ধ্রুবক রাশি। বোঝা গেল? 1 2 যে কোনো স্বাভাবিক সংখ্যা। এবার চলরাশি মানে কি? ভেরিয়েবল ইউনিট, যার নির্দিষ্ট মান বলা থাকে না, সেটা হচ্ছে চলরাশি। যেমন চলরাশি যার নির্দিষ্ট মান বলা থাকে না। যাদের নির্দিষ্ট মান থাকে না, যেমন ধরো আমি বললাম এই আছে, কোনো নির্দিষ্ট মান আমি জানি? বলা হলো সুমিতের কাছে এই টাকা আছে। কত টাকা? কেউ জানে না। 1 লক্ষ হতে পারে, 5 পয়সা হতে পারে, 1 পয়সা হতে পারে, না কিছু থাকবে। এই এ বি সি ডি এই যে মানগুলো হবে, এগুলো গ্রেটার দ্যান 0। মানে কি? 0 থেকে বড়। কখনোই 0 লেস দ্যান 0 হবে না। বুঝতে পেরেছো? গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এ বি এক্স ওয়াই জেড এরকম হতে পারে। আর কি হতে পারে? আর একটা হতে পারে এরকম, এরকম হলো। আর কি হতে পারে? আর হতে পারে ধরো বলা হলো 2x। 2x মানে কি? 2 গুণ x। তাহলে 2x এর মান নির্দিষ্ট নয় কেন? কোথাও আমি x এর মান বললাম 2। ধরো এখানে প্রথমটার ক্ষেত্রে 2x, এখানে বলা হলো x কি
2। তাহলে x এর মান কত হবে? 4। আর একটা কথা বললাম 2x, যেখানে x = 5, তাহলে এখানে x এর মান কত হচ্ছে? 10। তাহলে এই যে 2x বুঝে গেল। তারপরে ধরো 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 দেখা গেল 3y, তারপরে y এর মান মানে কোন কনস্ট্যান্ট রাশির সঙ্গে কোন চলরাশি যদি গুণ করা হয় সেটা তাহলে কি রাশি হয়ে যায়? চলরাশি হয়ে যায়। কোন কনস্ট্যান্ট ইউনিট ধ্রুবক রাশির সঙ্গে যদি কোন চলরাশি গুণ আকারে থাকে, এটা মানে কি 3y মানে কি 3 y, মন দিয়ে বোঝে, লিখতে পারবে পরে। আবার কি আমি বললাম যে 5m 2a, এইগুলো প্রত্যেকটা তাহলে কি রাশি হবে? চলরাশি হবে না ধ্রুবক রাশি হবে? চলরাশি। বোঝাতে পেরেছি চলরাশি আর ধ্রুবক রাশির মধ্যে পার্থক্য? তাহলে কোন ধ্রুবক রাশির সঙ্গে কোন চলরাশি গুণ আকারে বা ভাগ আকারে যদি থাকে সেটা সেটার তাহলে মান কি হয়ে গেল? পরিবর্তনশীল হয়ে গেল। বোঝা গেল? এবার আমরা যোগের দিকে চলে যাব। যোগের ক্ষেত্রে দেখো, অ্যালজেব্রা বা বীজগণিতের যোগের ক্ষেত্রে যে জিনিসটা খুবই আমাদের ভীষণভাবে মাথায় রাখার দরকার সেটা হলো চলরাশির মধ্যে পার্থক্য আছে একই জাতীয় চলরাশি আর ভিন্ন চলরাশি। একই জাতীয় চলরাশি আর ভিন্ন চলরাশি। যোগের নিয়মের ক্ষেত্রে হচ্ছে একই জাতীয় চলরাশি যদি যোগ করা হয় তাহলে তার নির্দিষ্ট মান পাওয়া যায়। ভিন্ন জাতীয় চলরাশি যোগ করা যায় না, যোগ বা বিয়োগ করা যায় না। এখানে আমরা শুধু যোগ বলবো না, যোগ ও বিয়োগ দুটো করে দিচ্ছি, যোগ ও বিয়োগ, যোগ ও বিয়োগ। যোগ ও বিয়োগ কিভাবে হবে দেখো, আমি একটা একটা করে অঙ্ক একটু দেখাচ্ছি, দেখিয়ে করাচ্ছি। একটা উদাহরণ ধরো, 1 নম্বর একটা উদাহরণ ধরো, আমার কাছে x টাকা আছে, ভাইয়ের কাছে y টাকা আছে, দুজনের মোট কত টাকা আছে? দুজনের মোট কত টাকা আছে? হ্যাঁ লিখে রাখো। আয়ুষ বাবু শরীর ভালো আছে তো? আমার কাছে x টাকা আছে, ভাইয়ের কাছে y টাকা আছে, দুজনের মোট কত টাকা আছে? তাহলে দেখো এখানে একটা জিনিস মন দিয়ে একটু দেখে নাও, এই যে আমার কাছে যে টাকাটা আছে সেটা কি x, আর ভাইয়ের কাছে যেটা আছে সেটা কি y। দুটো কি একই চলরাশি? না। দুটো কি একই চলরাশি? না। তাহলে এখানে যদি আমি উত্তরে এরকম ভাবে অঙ্ক করি, দুজনের কাছে মোট আছে কি আছে? x প্লাস y টাকা, x প্লাস y টাকা। এবার বলবে স্যার এটার মান কি হবে? এটা তো মান কিছু দেওয়া নেই, তাহলে উত্তর কি হবে? এটাই x প্লাস y টাকা। দুজনের টাকার সমষ্টি। দুজনের কাছে মোট কত টাকা আছে? দুজনের কাছে যে টাকাটা আছে সেটা তো যোগ করতে হবে, তো আমি যোগ করেছি x প্লাস y। যদি স্কুলে বা প্রশ্নে যদি x এর মান দেওয়া থাকে, y এর মান দেওয়া থাকে, বসিয়ে যোগ করব, আর যদি না দেওয়া থাকে এটাই হবে উত্তর। তবে আমরা যোগ করে উত্তর বসাই। হ্যাঁ, তবে অনেক ক্ষেত্রে আমরা কি করি, শুধু লিখে দেই এরকম x প্লাস y টাকা। যদি কেউ এরকম লিখে দেয়
তার অঙ্ক কেটে দেওয়া হবে। কেন? ব্র্যাকেট দেওয়া হয়নি, বুঝেছো? কারণ x আর y এর সমষ্টি একটা রাশি। আমি যদি শুধু x প্লাস y টাকা লিখি তাহলে শুধু y টা বোঝাচ্ছে, y টাকা বোঝাচ্ছে, x টাকে বোঝাচ্ছে না। তাই দুটোকে একটা রাশির মধ্যে আনার জন্য ব্র্যাকেট দিয়ে x প্লাস y টাকা ব্র্যাকেট শেষ করে টাকা লিখতে হবে। y কি বোঝাচ্ছে কারণ y এর বাম দিকে যোগ আছে। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যখনই প্লাস বা মাইনাস দিয়ে কোনো রাশি লিখব তখন সেটাকে কিসের মধ্যে রাখতে হবে? ব্র্যাকেটের মধ্যে। যখন আমরা প্লাস বা মাইনাস দিয়ে কোনো রাশিকে বোঝাবো তখন সেটাকে অবশ্যই ব্র্যাকেট করে রাখতে হবে। বোঝা গেল? এবার এখানে দেখো, তাহলে এখানে যে দুটো চলরাশি পেয়েছিলাম, এই দুটো চলরাশি সমজাতীয় চলরাশি না বি জাতীয় চলরাশি? বি জাতীয় চলরাশি, ঠিক তো? বি জাতীয় চলরাশি, বুঝা গেছে? তাহলে x প্লাস y। এবার আরেকটা অঙ্ক আমরা দেখি, সমজাতীয় চলরাশি। ঝুড়িতে এটি কলা আছে আর 280 আপেল আছে। তাহলে মোট কটি ফল আছে? স্যার 3a। এক মিনিট, এটি এ মানে হলো একটা সমজাতীয়, এ আর 2a দুটোই কিন্তু সমজাতীয় চলরাশি, বোঝা গেল? দুটোই হলো সমজাতীয় চলরাশি। তাহলে মোট ফল কটা হবে? আছে মোট ফল আছে a প্লাস 2at। এইবার দেখো, আমরা একটা কাজ করেছি, এখানে x আর y আলাদা আলাদা ছিল, কিন্তু এখানে সবগুলোই কি আছে? a আছে। এখানে দুটো a আর একটা a মিলে কটা a হবে? তিনটে। বুঝেছো? কারোর মধ্যে যেন এই চিন্তাটা না আসে, এটা একটু মাথায় শুনে রাখো। বলে স্যার এখানে দুটো 2 আর এই a একটা 3 আর এই a একটা 4, না, এর বাম পাশে যে ধ্রুবক রাশিটা আছে তার সঙ্গে এখানে এর বাম পাশে তো কোনো ধ্রুবক রাশি নেই, তাহলে কত ধরে নিতে হবে? 1 ধরতে হবে, ঠিক আছে? তাহলে 2 আর 1 কত হলো? 3a। 380, বোঝা গেছে এই জায়গাটা? 380 চলরাশি ফল আছে। এরপর আমরা যেটা দেখাবো, এই যোগ বিয়োগের ক্ষেত্রে যদি কখনো আমরা এরকম দেখি, এগুলো একটু ছোট ছোট জিনিস একটু দেখে রাখো। সেটা হলো দেওয়া আছে, এই এদিকে দেখো, দেওয়া আছে a প্লাস a প্লাস a প্লাস 4a ইকুয়াল টু কত? a 7 এগুলো একটু মন দিয়ে বোঝো। এই a মানে এখানে 1 ধরতে হবে, এটাও 1, এটাও 1, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কত? 4, ঠিক আছে? তাহলে 4 5 6 7 7a, বোঝা গেছে? এই বিষয়গুলো একটু আমরা যদি মাথায় রাখি তাহলে অঙ্ক করতে আমাদের সহজ হবে। মানে স্যার এই 4 এর যে এটা আছে ওটাকে যোগ করব না, 4 এর এটা এর সঙ্গে যোগ হবে না, সবগুলোর মান এক করে ধরে আমাকে করতে হবে। এরপর যদি এরকম দেওয়া থাকে, সাপোজ ধরো দেওয়া থাকলো 3x plus x plus y plus 2y
ইকুয়াল টু কত? পারবো করো 3x। না পারবো স্যার এবার একটু মন দিয়ে বোঝো, এখানে আমরা আগে সাজিয়ে নেব সরলের মতন করে। কেমন করে সাজিয়ে নেব? x রাশিগুলোকে একদিকে রাখবো, y রাশিগুলোকে একদিকে রাখবো। x এর সঙ্গে x যোগ হবে, y এর সঙ্গে 4x y যোগ হবে। বোঝা গেছে? তাহলে x আর x যোগ করলে 3x আর x যোগ করলে কত হবে? 6 হ্যাঁ? হ্যাঁ চুপ কর। 3x আর x, মন দিয়ে বোঝো। 3x মানে এখানে কত আছে? 3, আর x মানে এখানে 1 ধরতে হবে। 3 আর 1 কত হলো? 4 4x ইকুয়াল টু 4x। এবার বলো y আর 2y যোগ করলে কত হবে? 3x 3x নয়, 3y। এখানে আছে 1, এখানে 2। বোঝা গেল? তাহলে কত হলো? 3y। এবার বলো আর কি কোনো উত্তর বেরোবে? না স্যার কারোর মাথায় আসতে পারে স্যার 4 আর 3 যোগ করে দেবো 7xy। না, এখানে কি হচ্ছে? x হলো আলাদা চলরাশি, y হলো আলাদা চলরাশি। আলাদা আলাদা চলরাশির মধ্যে কখনোই যোগ বা বিয়োগ করা সম্ভব নয়। বোঝা গেল? আলাদা চলরাশির মধ্যে কখনোই যোগ বা বিয়োগ করা সম্ভব নয়। গুণ ও ভাগ, চলো গুণ ও ভাগের ক্ষেত্রে আমরা একটু আগে বলেছিলাম যে গুণের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা চলরাশিতে যোগ বিয়োগ হয় না, গুণের ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে? আমরা একটা অঙ্ক দেখতে পারি। একটি পেনের দাম 5 টাকা, একটি পেনের দাম কত? তাহলে একটি পেনের দাম 5 টাকা, একটি পেনের দাম কত? তাহলে একটি পেনের দাম যদি 5 টাকা হয়, একটি পেনের দাম কি হবে? একটি পেনের দাম 5 ইনটু x টাকা। স্যার x আগে বসবে 5 ইনটু x টাকা। এবারে এখানে বসানোর নিয়ম হলো বীজগণিতের ক্ষেত্রে, মন দিয়ে এটা শোনাও, বীজগণিতের ক্ষেত্রে গুণ চিহ্ন বসে না। যদি আমাদের কি থাকে? ধ্রুবক রাশি চলরাশি পরপর গুণ হয়, তাহলে ধ্রুবক রাশি আর চলরাশির মাঝখানে আমরা কোনো গুণ চিহ্ন দেব না। তাহলে কেমন লিখবো? 5x টাকা। এবার বলতে পারে কেউ যে স্যার এটাকে আমি তো এরকম কি লিখতে পারি? x 5 টাকা। না, এটা লেখা যাবে না। তাহলে আগে কি লিখতে হবে? আগে ধ্রুবক রাশি তারপরে চলরাশি। বোঝা গেল? আগে ধ্রুবক রাশি তারপরে চলরাশি গুণের ক্ষেত্রে। এবার যদি এটা আমি ধ্রুবক আর চলরাশির মধ্যে দেখালাম, যদি চলরাশি থাকে, দুটো চলরাশি থাকে, তাহলে তাকে আমরা কি করব? যদি সেম চলরাশি থাকে আর যদি আলাদা আলাদা চলরাশি থাকে, সেক্ষেত্রে কি হবে? 2 এর দাগেরটা দেখি। একটি ছাত্রকে পিটি চকলেট দিলে এম জন ছাত্রকে কটি চকলেট এম জন ছাত্রকে পিটি চকলেট দিলে এম জন ছাত্রকে কটি চকলেট দেওয়া
হবে। এটা একেবারে গুণের নিয়ম। একজনকে যদি আমি দুটো দেই তাহলে 10 জনকে কটা দেব? কি করতে হবে? গুণ। এক্ষেত্রেও তাহলে অতএব m জন ছাত্রকে চকলেট দেওয়া হয় কটা? m ইনটু পিটি। এবার দেখো m আর p এই দুটো আলাদা চলরাশি না একই চলরাশি? আলাদা চলরাশি। তাহলে আলাদা চলরাশির ক্ষেত্রে আমরা কি লিখে দেব? গুণ চিহ্নটা তুলে দিয়ে শুধুমাত্র mp লিখব। ঠিক আছে, mpt। এই যে mpt। এক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি যে আগে হবে তাকে আগে দেব, যে পরে হবে তাকে পরে দেব। pmt লিখতে পারবো না, mpt লিখবো। যে আগে হবে তাকে আগে দেব, যে পরে হবে তাকে পরে দেব। বোঝা গেছে? যদি আমরা এবার স্পন্দে শোনো, যদি আমাদের এখানে দেখা যায় যে আলাদা আলাদা চলরাশি কিন্তু ধ্রুবক কি যুক্ত? ধ্রুবক রাশি যুক্ত। ঠিক আছে, বা এরকম হতে পারে, বা একই চলরাশি আছে এরকম যদি থাকে। একটি দেওয়া থাকলো, ধরো 3 নম্বরেরটা আমি দিচ্ছি, একটি পেনের দাম, একটি পেনের দাম x টাকা। একটি পেনের দাম কত? এটা খুব মন দিয়ে দেখবে সবাই। একটি পেনের দাম x টাকা, xটি পেনের দাম কত? xটি পেনের দাম যদি আমি লিখি তাহলে xটি পেনের দাম, xটি পেনের দাম কি হবে? x গুণ x, x গুণ x টাকা। এবার আমরা কি লিখব? না, মন দিয়ে দেখো, এইটা আমাদের শেখার অর্থ হলো x স্কয়ার টাকা। এটাকে বলা হচ্ছে মুখে আওয়াজ করছে এখানে দেখো, এইটাকে বলা হয়ে থাকে, এই স্কয়ারটাকে বলা হয় পাওয়ার বা ঘাত। কি বলা হয়ে থাকে? পাওয়ার বা ঘাত। গুণের ক্ষেত্রে, সমজাতীয় চলরাশি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়। এখানে x কি আছে? কটা x আছে? কটা x গুণ হয়েছে? দুটো x। এই জন্য কি হলো? x স্কয়ার। যদি 3টে x হতো x এর কিউব। যদি 4টে x হতো x টু দি পাওয়ার 4। যদি 5টা x হতো x টু দি পাওয়ার 5। তাহলে মন দিয়ে দেখতে হবে, সমজাতীয় চলরাশি গুণ করলে, ঠিক আছে, তাদের পাওয়ার বা ঘাত বাড়ে। তাদের পাওয়ার বা ঘাত বাড়ে। কেমন ভাবে পাওয়ার বা ঘাত বাড়ছে এবার দেখো, উপরে একটা দেখাই। ধরো দেওয়া থাকলো a স্কয়ার ইনটু a কিউব। কিউব বলা হয় a টু দি পাওয়ার 3 বারে a কিউব। তাহলে এখানে a স্কয়ার a ইনটু a কিউব মান কি হবে? এনিওয়ান? a to the power 6। a টু দি পাওয়ার 6। ভেরি গুড। আচ্ছা, এখানে এর কোন a অনলি a মানে এর পাওয়ার কত ধরে নিতে হবে? 1 ধরে নিতে হবে। এবার পাওয়ার গুলো যোগ হয়। এর পাওয়ার কত আছে?
2 পরেরটা পাওয়ার কত আছে তারপরেরটা পাওয়ার কত আছে 3 তাহলে a টু দি পাওয়ার 6 কি বললাম বোঝা গেছে a টু দি পাওয়ার 6 আবার একটা দেখাচ্ছি এইগুলো একটু আমাদের যদি আমরা একটু মন দিয়ে যদি দেখি তাহলে অঙ্কগুলো কিন্তু সহজ ভীষণই সহজ একটু টোকা হ্যাঁ টোকা না একটু আমাদের কি করতে হবে একটু বুঝতে হবে আর কিছুই না বোঝাটাই জায়গা আর একটা সাপোজ দিল এরকম ধর ঠিক আছে তখন থেকে সে জ্বালাচ্ছে অঙ্ক x কিউব into x স্কয়ার into x to the power 4 into x x টু দি পাওয়ার 3 হ্যাঁ স্যার 3 আর 2 4 5 4 9 আর x এর একটা মান 10 এখানে x এর কোনো মান নেই মানে আমি কত ধরবো 1 ধরবো x এর মাথায় কিছু নেই মানে আমাকে পাওয়ার কত ধরে নিতে হবে 1 ধরে নিতে হবে এবার আমি এটাকে যদি সমান করি তাহলে x এর মাথায় কত আছে 3 2 4 প্লাস 1 তাহলে x টু দি পাওয়ার 3 দুগুণে 3 আর 2 5 5 5 10 বোঝা গেছে অর্ণব এবার আমরা ভাগ করব ভাগের ক্ষেত্রে নিয়মটা একেবারেই সহজ সেটা হলো যে ভাগ যদি আমরা দেখি ভাগের ক্ষেত্রে যে নিয়মটা আমরা পাবো সেটা হলো যদি এরকম দেওয়া আছে একটা দিয়ে রাখি xt পেনের দাম y টাকা একটি পেনের দাম কত একটি পেনের দাম কত xt পেনের দাম y টাকা একটি পেনের দাম কত তাহলে একটি পেনের দাম হবে স্যার ফার্স্টটা কত লিখেছেন একের দাগ একটি পেনের দাম ইকুয়াল টু x ডিভাইডেড বাই y টাকা এটাকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি x বাই y টাকা হলো হ্যাঁ উত্তর এটা x বাই y এবার আরেকটা অঙ্ক দেওয়া থাকলো দশটি পেনের দাম 20 টাকা একটি পেনের দাম কত 10টি পেনের দাম 20 টাকা 10 একটি পেনের দাম কত তাহলে একটি পেনের দাম 20 ডিভাইডেড বাই 10 টাকা ইকুয়াল টু 20a বাই 10 টাকা এখানে বলা হচ্ছে যদি ধ্রুবক রাশিগুলো ভাগের ক্ষেত্রে ধ্রুবক রাশি যদি ভাগ করা যায় তাহলে আমরা কি করে দিতে পারি ভাগ করে দিতে পারি কি বললাম বুঝেছো যদি ধ্রুবক রাশিগুলো ভাগ করা যায় তাহলে আমরা কি করে দেব ভাগ করে দেব তাহলে 10 কে দাও 10 দুগুণে 20 তাহলে কি হলো 2a টাকা হ্যাঁ স্যার বলছিলাম কি এইটা ধরুন আমি ওই 20 বাই 10 না করে ভাগের ক্ষেত্রে আরেকটি নিয়ম যদি এরকম দেওয়া থাকে দেখে নাও 2a স্কয়ার ডিভাইডেড বাই a 2a স্কয়ার ডিভাইডেড বাই a 2a স্কয়ার ডিভাইডেড বাই a এর মান কত এটা আমি কেমন লিখব 2a স্কয়ার ডিভাইডেড বাই a আমরা বলেছিলাম মন দিয়ে শোনো
এখানে হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় বললাম, যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়। অ্যাকচুয়ালি এটা মানে কি, এটা মানে হলো 2 ইনটু a ইনটু a হ্যাঁ বাই a। তাহলে এই একটা a এই একটা a কেটে যেতে পারে, তাহলে কি হতে পারে 2a হতে পারে। মানে a1 স্যার a আর এখানে 2 বোঝা গেল? আবার যদি এরকম দেওয়া থাকে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x, x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x মানে হচ্ছে x টু দি পাওয়ার 4 বাই x। এটার নিয়মটা হলো এরকম যে x এর মান কত, পাওয়ার কত 1, x এর পাওয়ার কত 1, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয়, মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে x কিউব। স্যার বলছি যে আমাদের কি পরীক্ষায় কি আপনি যেটা দেখালেন 2 ইনটু a ইনটু a ভেবে দেখাতে হবে? না, আবার যদি এরকম দেওয়া থাকে 6y টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3y স্কয়ার, 6y টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3y স্কয়ার হ্যাঁ কেমন দেব? এটা লিখবো আগে দেখে না মন দিয়ে, 3y স্কয়ার। আগে এগুলো ধ্রুবক রাশিগুলোকে আগে কাটাকাটি করো, ধ্রুবক রাশিগুলো কাটাকাটি করলে কত হবে? এটা কাটলে কত হবে? 2 হবে তো। আবার স্যার 2 এখানে 2 এবার হচ্ছে 2y টু দি পাওয়ার 6 মাইনাস এখানে y এর পাওয়ার কত আছে 2 2, 2y টু দি পাওয়ার 4। আচ্ছা তাহলে তো সহজ। মানে ধাপে ধাপে নাম্বার বোঝেন না, মানে স্যার ধাপে ধাপে এই অঙ্কটা আরেকবার বোঝানোর জন্য আরেকবার আমরা করে দেখাচ্ছি। এখানে আমাদের দেখতে হবে সবসময় যে চলরাশি আর ধ্রুবক রাশি আছে, প্রথমে আমরা ধ্রুবক রাশিগুলো ভাগ করব। ধ্রুবক রাশিগুলো ভাগ করলে কি হবে 6y টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3y স্কয়ার। ধ্রুবক রাশিগুলো ভাগ করলে কি হবে 3 আর 6 কাটলে কত হয় 2 আচ্ছা। 2y এবার তাহলে উপরে কত আছে 2 2y টু দি পাওয়ার 6 বাই y স্কয়ার। এবার আমরা বলেছি পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয়, মাইনাস হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে। তাহলে উপরের y এর পাওয়ার কত আছে 6, নিচের y এর পাওয়ার কত আছে 2, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4। সেটাকে আমি এইভাবে লিখতে পারি 2y টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইকুয়াল টু 2y টু দি পাওয়ার 4। স্যার 2 ডি পাওয়ার বলে কেন? টু দি পাওয়ার বলা হয়, পাওয়ার এর বলে টু দি পাওয়ার বলা হয়। তাহলে ভাগের ক্ষেত্রে কি হলো সমজাতীয় চলরাশির পাওয়ার বা ঘাত কি হয় বিয়োগ হয়। কিন্তু স্যার ভিন্ন চলরাশির ক্ষেত্রে হবে না, একই থাকবে। ভিন্ন, ভালো কথা বলেছো স্যার, দেখিয়ে দেবো। ভিন্নর ক্ষেত্রে যেরকম আছে সেরকমই থাকবে। ভিন্ন জাতীয় চলরাশিগুলোর ক্ষেত্রে কি হতে পারে ভিন্ন জাতীয় চলরাশি, ধরো দেওয়া আছে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই y স্কয়ার, হতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে শুধুমাত্র এরকম লিখবো x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই y স্কয়ার, এটাই মান। কারণ এক্ষেত্রে ভিন্ন জাতীয় চলরাশিগুলোর ক্ষেত্রে পাওয়ার যোগ বা বিয়োগ কিছুই হবে না। যদি এক্ষেত্রে এরকম দেওয়া থাকে, আরেকটা দেওয়া থাকলো 10x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2y স্কয়ার, তখন কি হবে, তখন হবে 10x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2y স্কয়ার। এক্ষেত্রে আমরা ধ্রুবক রাশিগুলোকে কি করতে পারবো ভাগ করতে পারবো 5 দুগুণে 10 5। তাহলে কি হলো উত্তর কত হলো 5x টু দি পাওয়ার 4 বাই y স্কয়ার। স্যার তবে এখানে যেহেতু কোন ধ্রুবক রাশি নেই তাই ওটা ওরকমই থাকবে ওপরে। বোঝা গেছে?
বীজগণিতে আমাদের কিছু গণিত প্রভা বইয়ের বীজগণিতে কিছু প্রথমে বীজগণিত শেখার ক্ষেত্রে আমাদের বীজগাণিতিক রাশিমালাগুলোকে সংখ্যায় আর কথায় প্রকাশ করতে হয়, সংখ্যায় বা কথায় প্রকাশ করতে হয়। যেমন থাকে, আমরা এখানে একটু করে দিচ্ছি, সেটা হলো দেখো 5.2 কোষে দেখি 5.2 পেজ নাম্বার গণিত প্রভা পেজ নাম্বার হচ্ছে কত 71 কোষে দেখি 5.2 কোষে দেখি 5.2 একের দাগে যেমন দেওয়া আছে 10a, এটাকে কথায় প্রকাশ করলে কি হবে? আমরা কি বলেছি 10 এ মানে কি 10 আর a কি করা আছে? গুণ আছে তো। 10 এর কথার অর্থ কি 10 আর a গুণ করা আছে। 10 এ হলো, তাহলে আমি কথায় প্রকাশ করতে লিখতে পারি 10 ও a এর গুণফল বা a এর 10 গুণ। 10 ও a এর গুণফল বা a এর 10 গুণ। স্যার আমি এর 10 মিনিট না এটা কোষে দেখি 5.2 স্যার 71 কথা বলে 71 কথা এ পাগল নাকি আসবে a প্লাস c, এটা কি লিখতে পারি? a ও c এর যোগফল বা a ও c এর সমষ্টি। এটা অনেকগুলো লিখতে পারি। কেমন কেমন লিখতে পারি? a ও c এর যোগফল বা লিখতে পারি a ও c এর সমষ্টি বা লিখতে পারি a অপেক্ষা c বেশি, a অপেক্ষা c বেশি লিখতে পারি বা a অপেক্ষা c বেশি। বুঝেছো? তবে আমাদের এই দুটো করলে সবথেকে ভালো, ওইটা লেখার দরকার নেই। c এরটা x মাইনাস y, x ও y এর অন্তরফল। হ্যাঁ, x ও y এর বিয়োগফল বা অন্তরফল। বা একটা লিখতে পারি x থেকে y কম, x থেকে y কম অথবা y থেকে x বেশি। x থেকে তো x থেকে y কম কারণ কি x এর বাঁ দিকে চিহ্ন নেই মানে যোগ। হ্যাঁ, x থেকে y কম অথবা মানে x এর থেকে y বিয়োগ করছি, তো এই জন্য আমরা লিখব x থেকে y কম। আর না সে y থেকে x বেশি। ঠিক আছে, না ওটা লেখা যাবে না। এবার d এরটা 9x 2 9x 2 লিখবো। এটা আমরা সবথেকে যেটা লেখা হবে x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি। দেখো 9x মানে কি x এর সঙ্গে 9 গুণ হয়েছে, x এর সঙ্গে 9 গুণ হয়েছে, এই জন্য আমরা লিখছি x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি। x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি, x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি। এরপর আমরা চলে যাচ্ছি ইম্পর্টেন্ট যেটা p/3 - 4। p/3 - 4 বহুবার এসেছে পরীক্ষায়, দেখবে বহুবার এসেছে। সে কয় নম্বরে দেয়? এগুলো এক নাম্বার করে দেয়। p/3 - 4 এটাকে আমি লিখতে পারি p এর 3 ভাগ অপেক্ষা 4 কম। p এর 3 ভাগ। মানে স্যার p মানে পাওয়ার? না, p মানে পাওয়ার না, এখানে হচ্ছে p চলরাশি। তাহলে p এর 3 ভাগ হবে। p এর 3 ভাগ অপেক্ষা 4 কম। 4 কম বা p এর 1/3 থেকে 4 এর বিয়োগফল বা 1 মিনিট শুনে নাও, p এর
তৃতীয়াংশ থেকে 4 এর বিয়োগ স্যার বলছে যে না দিছে 3x 7 এটাকে এটা হবে x এর 3 গুণ অপেক্ষা 7 কম। এটা আমার বড়। এটা 7 তো বেশি 7 তো বড়। এইচ এর দাগ x গ্রেটার দ্যান 6 ভীষণ ইম্পর্টেন্ট। x গ্রেটার দ্যান 6 বাম দিকে যে রাশিটা থাকবে তাকে সব সময় আমরা প্রধান করব। x 6 এর থেকে বড়, x 6 এর থেকে বড় বা বৃহত্তর, বুঝেছো? বাম দিকে যে রাশিটা থাকবে তাকে আমরা করব। এরকম লিখতে পারবো না, লিখবো না যে 6 x এর থেকে ছোট, সেটা লিখবো না। যেহেতু গ্রেটার দ্যান বড় চিহ্ন সেই জন্য লিখবো x 6 এর চেয়ে বড়, x 6 এর চেয়ে বড়, x 6 এর চেয়ে বড়। বোঝা গেছে? তাহলে এবার হচ্ছে p not greater than 9। not greater than মানে হলো কি বড় নয়। বড় নয় মানে ছোট, কে বললো তোমাকে? সমান তো হতে পারে। p 9 এর থেকে বড় নয়। বুঝেছো? বড় নয় মানে ছোট নয়, বড় নয় মানে সমানও হতে পারে। p এর মান 9 এর থেকে বড় নয়, 9 এর সমানও তো হতে পারে। বুঝেছো? তাহলে এটা লিখবো কি p 9 এর থেকে বড় নয়। p এর মান 9 এর থেকে বড় নয়। p 9 এর থেকে বড় নয়। বোঝা গেল? এবার এই ধরনের এক্সট্রা কিছু আমি করিয়ে দিচ্ছি। এই ধরনের আছে যেগুলো এক্সট্রা কিছু করাচ্ছি, যেগুলো তোমাদেরকে কাজে লেগে যাবে পরে অঙ্কগুলো করতে। এক্সট্রা এক্সট্রা কি আছে? যেমন ধরো এরকম দেওয়া থাকতে পারে, এই যে x not less than 9, x তাহলে কি হবে? x 9 এর থেকে ছোট নয়, x 9 এর থেকে ছোট নয়। আবার এরকম দেওয়া থাকতে পারে, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে কি y 12 থেকে বড় অথবা সমান, বড় অথবা সমান। হ্যাঁ হ্যাঁ, গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু চিহ্নটার নাম হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে এটার মান কি হবে? y 12 এর সমান বা 12 এর থেকে বড়, 12 থেকে বড় অথবা সমান। বুঝেছো? y 12 এর সমান বা 12 থেকে বড়। এবার ধরো এরকম দেওয়া আছে আমাদের এক্সট্রা লেস দ্যান ইকুয়াল টু। এটার মানে কি হচ্ছে? লেস দ্যান ইকুয়াল টু 10 এর থেকে ছোট বা সমান। x 10 এর সমান বা 10 এর থেকে ছোট। নট লেস দ্যান, এটার মান কি? মানে কি নট লেস দ্যান। m 9 এর থেকে ছোট নয়, m 9 এর থেকে ছোট নয়। এটা করানো হলো অবশ্যই, একই তো ব্যাপার। m 9 এর থেকে ছোট নয়, উল্টে গেল।
মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এই 3 নম্বর চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের। 3 নম্বর চ্যাপ্টারে ইম্পর্টেন্ট মৌলিক যৌগিক মিশ্র পদার্থ। আগে আমাদের জানতে হবে পদার্থ কি আর বস্তু। এখানে বস্তু, বস্তুর থেকে এসেছে পদার্থ। বস্তু কি? বস্তু বলছে দেখো তো, যাদের কাছে বই আছে একেবারে ফার্স্ট লাইন দেওয়া আছে, দেখে নাও। আমাদের চারপাশে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলিকে আমরা সাধারণভাবে বলি বস্তু। ঠিক আছে, আমাদের চারিপাশে থাকা জিনিসগুলোকেই বস্তু বলে। লাইনটা দাগ দিয়ে নাও। আমাদের চারপাশে থাকা জিনিসগুলোকে বস্তু বলে। আর পদার্থ কি? বস্তুর উপাদানগুলোকেই বলা হচ্ছে কি পদার্থ। বস্তু যা দিয়ে তৈরি সেই উপাদানটাই হলো কি পদার্থ। সোজা কথায় আমরা বলতে পারি বস্তুর উপাদান হলো পদার্থ। ঠিক আছে, বস্তুর উপাদান হলো পদার্থ। যা দিয়ে কোনো বস্তু তৈরি হয় সেটাই হলো পদার্থ। তাহলে দেখো, আজকে যদি বলি একটা কাঠের চেয়ার, কাঠের চেয়ারটা কি হবে? চেয়ারটা কি হবে? বস্তু। তার উপাদান কি? কাঠ। তাহলে কাঠটা কি? পদার্থ। ঠিক আছে, কাঠ হলো পদার্থ। পদার্থের তিনটি অবস্থায় থাকে। পরিবেশে পদার্থ আস্তে পরিবেশে আমরা 5 এ পড়েছিলাম, পরিবেশে পদার্থ মূলত তিনটি অবস্থায় থাকে। তিনটে অবস্থা কি? পদার্থের তিনটে অবস্থা। পদার্থের অবস্থা, গ্যাসীয় আর হচ্ছে জড়। পদার্থের অবস্থা তিনটে হলো কঠিন অবস্থা, তরল অবস্থা আর একটা হলো গ্যাসীয় অবস্থা। আর একটা বলা হচ্ছে, আর একটা অবস্থা আমরা পড়েছিলাম প্লাজমা অবস্থা, অর্ধ তরল যাকে বলা হয়। কঠিনও নয় আবার তরলও নয়, কঠিন এবং তরলের মধ্যবর্তী অবস্থাকে বলা হচ্ছে প্লাজমা অবস্থা। অ্যাস্থেনোস্ফিয়ার পৃথিবীর একটি গুরুমণ্ডলের একটি স্তর। অ্যাস্থেনোস্ফিয়ার, সেখানে থকথকে পদার্থ থাকে, লাভা, ম্যাগমা, এগুলো হচ্ছে প্লাজমা অবস্থায় অবস্থান করে। ঠিক আছে, তো আমাদের এটার দরকার নেই। আমাদের দেওয়া আছে কঠিন, তরল, গ্যাসীয়। এই তিনটে অবস্থায় থাকতে পারে। কঠিন হলো কি? বরফ। তরল হলো কি? জল। গ্যাসীয় হলো কি? বাষ্প। এই তিনটে অবস্থায় পদার্থ থাকে, কঠিন, তরল আর কঠিন, জল আর বাষ্প। তিনটে পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। এবার কঠিন পদার্থর যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, কঠিন পদার্থের যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি দেখতে পারি? নির্দিষ্ট আকার ও আয়তন আছে। ঠিক আছে, নির্দিষ্ট আকার ও আয়তন আছে। 2 নম্বর, নির্দিষ্ট আকার ও আয়তন আছে। আপনি তো লিখে দিয়েছিলেন একবার। আর কি থাকতে পারে কঠিন পদার্থে? খানিকটা জায়গা দখল করে থাকে, প্রত্যেকেই খানিকটা জায়গা দখল করে থাকে। বুঝছো? এবার স্যার তাহলে বাইরে কি জায়গা? হ্যাঁ, বাইরে জায়গা দখল করে আছে তো। হ্যাঁ আছে। এবার আস্তে, এবার দেখো আমরা আর কি লিখতে পারি?
লিখতে পারি কঠিন পদার্থ তাপ দিলে আয়তনে বাড়ে, তাপ দিলে আয়তনে বৃদ্ধি পায়, তাপ দিলে তাপ প্রয়োগে আয়তন বৃদ্ধি পায়। আমাদের 4 এর ড্রয়িং ওই পরীক্ষাটা হতো, এবারে হলো না। তাপ তাপ প্রয়োগে আয়তন বৃদ্ধি পায়, হয়েছে। তাপ যদি আমরা দিয়ে থাকি আয়তন বৃদ্ধি পাবে। এবার এই কঠিন পদার্থের আকার বা আকৃতি পরিবর্তন করতে গেলে বাইরের থেকে কি করতে হয়? বল প্রয়োগ করতে হবে। কঠিন পদার্থের আকার যদি আমরা পরিবর্তন করতে চাই বা আয়তন যদি পরিবর্তন বা আকার যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের বাইরে থেকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই হলো মোটামুটি কঠিন পদার্থ। আর হচ্ছে তরল, তরল পদার্থের কি আছে? 1 নম্বর নির্দিষ্ট আকার নেই, যখন যে পাত্রে রাখা হয় তখন তার আকার ধারণ করে। 2 নম্বর কি হবে? নির্দিষ্ট আয়তন আছে, আছে তো, হ্যাঁ আছে তো, কিন্তু ব্রিজ হয়ে যায়। আয়তন মানে কি? আয়তন, হোয়াট ইজ আয়তন? ভার, ভার কি ভার না, আয়তন কি? আয়তন আলাদা। আয়তন বলতে কোন একটি বস্তু যতটা জায়গা দখল করে থাকে তাকে তার আয়তন বলে। আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। ঠিক আছে, আয়তন ইকুয়াল টু হচ্ছে, আয়তন হচ্ছে যে যতটা জায়গা দখল করে থাকে। আমি কি করলাম, এই এই একটা বোতল আছে, আর হলো এই একটা বোতল আছে। দুটো বোতলে, এই বোতলে যতটা জল ধরবে এই বোতলে নিশ্চয়ই ততটা জল ধরবে না। ঠিক আছে, তাহলে এই বোতলের জল দিয়ে এই বোতলটাকে পুরো ভর্তি করতে পারবো কি? এই বোতলে যতটা জল ধরবে এখানে সেই ঠিক ততটা জায়গায় দখল করবে। আবার এই বোতলের জলকে এই বোতলে পুরোটা ভরতে পারবো? পারবো না। অর্থাৎ এর একটা নির্দিষ্ট আয়তন আছে, এর একটা নির্দিষ্ট আয়তন আছে। এই জন্য বলা হচ্ছে যে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট জায়গা দখল করে থাকে। এটাকে আমরা কন্টিনিউ, মানে যে এরকম হতে পারে না 1 কাপ জল দিয়ে একটা বালতি ভর্তি করে দিতে পারবো, হবে কি? হবে না। আবার 1 বালতি জলকে 1 কাপের মধ্যে ধরিয়ে দিতে পারবো। যদি হতো তাহলে আমাদের বলতে হতো কি? নির্দিষ্ট আয়তন নেই। তাপ প্রয়োগে আয়তন কি হয়? তাপ প্রয়োগে আয়তন কমে না, বাড়ে। জল তো তাপ বাষ্প হয়ে যাবে। হ্যাঁ, বাষ্প হলে আয়তনে বেড়ে গেল তো। আয়তনে বেড়ে গিয়েই তো হলো। দেখো একটা জিনিস দেখো, এই যে কঠিন পদার্থ, কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো থাকে তারা কেমন থাকে? এই যদি আমি একটা কঠিন পদার্থ বলি, তাহলে কঠিন পদার্থের অণুগুলো একেবারে গায়ে গায়ে থাকে। হলো, তরল পদার্থের অণুগুলো
একটু ফাঁকা ফাঁকা থাকে, আয়তনে বৃদ্ধি পেল তো, ঠিক আছে। আর গ্যাসীয় পদার্থের অণুগুলো আরো ফাঁকা ফাঁকা থাকে। আন্তরাণবিক আকর্ষণ কম বলে ওদের নির্দিষ্ট কি নেই, আয়তন নেই, আকারও নেই। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকার এবং আয়তন নির্দিষ্ট নয়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকার ও আয়তন নির্দিষ্ট নয়। 2 নম্বর, আকার ও আয়তন নির্দিষ্ট নয়। এই কণাগুলো একেবারেই ফাঁকা ফাঁকা থাকে। এই একটা যদি থাকলো, এই একটা, এই একটা, এই একটা। এদের ভেতরকার আন্তরাণবিক আকর্ষণ ভীষণই কম, আন্তরাণবিক আকর্ষণ ভীষণই কম। গ্যাসীয় পদার্থকে আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র কি করতে পারি, অনুভব করতে পারি, ঠিক আছে। এবার গ্যাসীয় পদার্থে যদি চাপ আমি যদি চাপ দিই, চাপ বাড়ালে আয়তন কমে, ঘনত্ব বাড়ে। চাপ বাড়ালে উষ্ণতা একই থাকবে, চাপ বাড়াচ্ছি, চাপ বাড়ালে আয়তন কমে ও ঘনত্ব বাড়ে। দেখো একটু দেখাচ্ছি আমি এটা। এখানে কিছু গ্যাসীয় পদার্থ আছে, ঠিক আছে। এখানে আমি কিছু একটা দিয়ে এটার উপর চাপ সৃষ্টি করলাম। এবার এখানে কি করেছে, ওই একই গ্যাসীয় পদার্থে এখানে একটা অংশ ছিল, এখানে আরেকটা অংশ দিলাম, তাহলে কি এই পিস্টনটা নিচে নেমে এলো, ঠিক আছে। নিচে নেমে এলো মানে আয়তনটা কি হয়ে গেল, আয়তনটা কমে গেল, দেখেছো, আয়তন কমে গেল আর ঘনত্ব কি হয়ে গেল, বেড়ে গেল। এখানে এই গ্যাসীয় পদার্থের অণুগুলো, গ্যাসীয় পদার্থের অনেকটা জায়গা জুড়ে ছিল, এখানে কি হলো, জায়গাটা কমে গেল। হ্যাঁ, এগুলো গ্যাসীয় পদার্থ ধরলাম। এটা একটা বিকারের মতন অংশ, ল্যাবরেটরি বা পরীক্ষাগারে থাকে, ঠিক আছে। এই ল্যাবরেটরি পরীক্ষাগারে থাকে এবং এটা একটা ঢাকনার মতন অংশ, যেটা দিয়ে গ্যাস বেরিয়ে যেতে পারবে না। এটাকে চাপ দিলে নিচের দিকে নেমে যায়, আবার চাপ সরিয়ে নিলে উপরের দিকে উঠে যায়, ঠিক আছে। হ্যাঁ, গ্যাসটা কোথায় থাকে, গ্যাস ধরা হয় ভেতরে। হ্যাঁ, আচ্ছা। এবার যদি আমরা তাপ দিই, এখানে কি করলাম, এবার মজার ব্যাপার দেখো, এইখানে এটা দেওয়া আছে তো, এখানে এবার তাপ দেওয়া হলো। যেই তাপ দেওয়া হলো সঙ্গে সঙ্গে এরা হচ্ছে নিজেদের মধ্যে কি হবে, আয়নিত হবে, গরম হবে, গরম হয়ে যাওয়া, গরম হয়ে গিয়ে আস্তে 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 কি হবে, আয়তন বাড়তে থাকে। আর ঘনত্ব কি হয়ে যাবে, কমে যাবে। ঘনত্ব কমবে তো, আয়তন বাড়ে, চাপ আর আয়তন এবং ঘনত্বের মধ্যে সম্পর্কটা কি, বিপরীত। তাহলে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, কিন্তু ঘনত্ব কমে। একই চাপ ও উষ্ণতায় সমপরিমাণ ভিন্ন গ্যাসে
নির্দিষ্ট সংখ্যক অণু থাকে। একই চাপ ও উষ্ণতায় সমপরিমাণ ভিন্ন গ্যাসে নির্দিষ্ট সংখ্যক অণু থাকে। এটা বুঝে নাও। ধরো এটা আমি নিয়েছি O2, এটা নিয়েছি H2, এটা নিয়েছি N2। O2 মানে অক্সিজেন, H2 মানে হাইড্রোজেন, N2 মানে হাইড্রোজেন। এবার এরা কিন্তু আলাদা আলাদা ধর্মের গ্যাস, ঠিক আছে, কিন্তু বলা হচ্ছে একই চাপে, চাপ এখানে এই ঘরটার মধ্যে চাপ এবং উষ্ণতা সমান। এখানে যা চাপ ওখানেও তাই চাপ, এখানে যা উষ্ণতা ওখানেও তাই উষ্ণতা। এর মধ্যে কি আছে? বায়ু আছে। বায়ুর মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে। যদি এই এটা সমপরিমাণ দিয়েছে, এটা 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 দেখতে একই রকম, যদি এখানে 10টা অক্সিজেন থাকে, 10 অণু অক্সিজেন থাকে, এখানেও কটা থাকবে? 10। এখানেও কটা থাকবে? 10। এটাই হলো এর বৈশিষ্ট্য, বোঝাটা, বুঝেছো তো? কিন্তু আবার এটা যদি অন্য জায়গা থেকে নেওয়া হয়, যদি চাপ চেঞ্জ করে দেওয়া হয়, তখন কি হবে? অণুটা কম বেশি হতে পারে। এই যেমন আছে একই চাপ ও উষ্ণতায় সমপরিমাণ, পরিমাণটা কি হতে হবে? সমপরিমাণ। সমান হতে হবে। যদি পরিমাণ কম বেশি হয়ে যায় তাহলে অণুর সংখ্যাও কি হয়ে যাবে? কম বেশি হবে। তাহলে তো ওই দুটো কি হলো? কোনটা? হাইড্রোজেন, নাইট্রোজেন। হ্যাঁ, ওটাও 10, এটাও 10, সবগুলোতেই 10টা করে অণু আছে, বললাম এটা সমান। সমান অণু।